আমাকে অনেকে বোঝে না, নচেত বুঝতে চায় না। জানি না সেটাই ইচ্ছে করে নাকি ভনিতা। পাশাপাশি থাকি ওদের অট্টালিকা, আমি থাকি বহু পুরানো একটা ভাড়া ঘরে, তারই লাগোয়া আমার প্রাণের কবি ঘর। কবি ঘর এক দূরদর্শী চিন্তামগ্ন কবি দ্বারা প্রতিষ্ঠিত এক চিলতে ঘর, যেখানে কলম আবাদ করেন এক কবি, যিনি কবিতার দরাজ হস্তে বিলিয়ে দেন প্রেম যন্ত্রণার অব্যক্ত কথা। রাতে শোবার সময় অভাবী কবি দুমুঠো অন্ন সংস্থানের স্বপ্ন নিয়ে জেগে থাকেন। ঘুমিয়ে পড়লেও কলম তাকে খোঁচা মারে, এবার ওঠো কবি, ভোর হয়ে গেছে। সুখেন মণ্ডলের কথাই বলছি। হ্যাঁ, কবি সুখেন মণ্ডল এভাবেই বেঁচে পড়তে রয়েছেন তার কবিতা প্রেম, কবি ঘর ও তার মানুষজাত আজকের প্রমিতাকে সঙ্গী করে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে আমি দেবীর মতো মানতাম, মায়ের কথা শুনতাম, মা যা বলতেন আজও অক্ষরে অক্ষরে পালন করি। একটা স্বপ্ন ছিল যে আমি আমাদের একটা ফ্যামিলি হবে যেটা লোকে দেখে ঈর্ষা করবে, দুর্ভাগ্যক্রমে তার বিপরীত হয়। আমি জীবনে ভাবিনি যে আমি ভাড়া ঘরে থাকব। তো তারপর এই বিরাটিতে আমি একটা ঘর পেলাম। তো যে ঘরে এখন আছি সে ঘরটা খুবই দুরূহ অবস্থার মধ্যে আমাকে থাকতে হয়, যদিও একটা ছোট্ট বাথরুম আছে, জানলা খুলতে পারি না, ঘরে রোদ ঢোকে না, ঘর বদলাতে পারি না। আমি এক যন্ত্রণা থেকেই কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগী হয়েছি। সাহিত্য মনের মধ্যে ছিল, আরও অনুরাগী হয়েছে এই কারণের জন্যে, সাংসারিক যন্ত্রণা আমাকে এমন একটা জায়গায় ফেলে দেয় যার প্রেক্ষিতে আমার যেন মনে হয়েছে সেই সময় যে আমার একমাত্র সাথী যে আমার সঙ্গে বেইমানি করবে না, যে আমার সঙ্গে সর্বক্ষণের জন্য থাকবে, সে হচ্ছে কলম। সুখেন মণ্ডল শুধু কবি নন, একাধারে তিনি বিভিন্ন গুণে গুণান্বিত। জীবনের চড়াই উতরাইয়ের মধ্যেই সাহিত্য বান্ধবদের আঁকড়ে তিনি সমৃদ্ধ করে চলেছেন একটি লিটল ম্যাগাজিনকে। জীবনের মধ্য গগনে পেয়েছিলেন বহু প্রথিতযশা ব্যক্তিদের সান্নিধ্য, লিখেছেন গান, করেছেন অভিনয়ও। প্রথমে ঢুকলাম কি না প্রোডাকশন বয় হিসেবে, তারপরে প্রোডাকশন কন্ট্রোলার থেকে গীতিকার হিসেবে একটা বল খবর আপনাকে দিয়ে রাখি, আমার গান কুমার শানু, উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, বাবুল সুপ্রিয়, ইন্দ্রাণী, ইন্দ্রনীল, শ্রীরাধা, অমর পাল, এরা সব গেয়েছেন একটা সময় আমার গান। তৎকালীন সময় একটা যুবক অনেক ভালো ভালো পরিচালকের সান্নিধ্য এসেছে, যে পরিচালকের মধ্যে আমি গর্ব করে বলি, বুক বাজিয়ে বলি যে আমি অন্ততপক্ষে প্রণম্য ঋত্বিক ঘটকের সঙ্গে অন্তত 8-10 বার মেলার এবং কথা বলার সুযোগ পেয়েছিলাম আলাদাভাবে। তিনি আমাকে উপযাজক হয়ে বাড়ি থেকে পালিয়ে ছবির পাস দিয়েছিল পূর্ণশ্রীতে। তারপরে আমি নিজের কাহিনীতে পরপর কয়েকটি দিগন্ত চক্রবর্তী শর্ট ফিল্মের ফিল্ম পরিচালক, সে আমার কতগুলো গল্প পড়ে আকৃষ্ট হয়ে সেগুলো সুগেন্দ্র আমি কন্টিনিউ চেষ্টা করব আপনার গল্প নিয়ে কাজ করতে। তো তার সঙ্গে আলাপ হওয়ার পরে ওটিটি ম্যাপ মুভিতে 2-3টে ছবি আমার কাহিনীতে, এবং তার 3টে ছবিতে আমার অভিনয় আছে। একটি ছবিতে আমার কবিতাও নায়কের মুখ থেকে পাঠ করিয়েছেন দিগন্ত চক্রবর্তী। 2026 কলকাতা আন্তর্জাতিক বইমেলার মুখেই প্রকাশিত করেছেন একটি গল্প সংকলন, যাদের কথা কেউ বলে না। বইটা যে কিছু কিছু মানুষের জীবনে, যে জীবনগুলো খুব অন্ধকারে থাকে, যে জীবনগুলো ঠিক মানুষ তুলে ধরতে পারে না, বিশ্বাস করতে পারে না, বা ভাবনা থেকে নিতেও পারে না যে এটা হতে পারে নাকি, এটা আবার কি করে সম্ভব, এইসব কিছু সত্যি ঘটনা, সেগুলোই কিন্তু এই 80% এই বইতে আমি লেখার চেষ্টা করেছি 14টা গল্পের মাধ্যমে, 14টা ছোট গল্প। পাবলিশার্সের যে মালিক, তারা কিন্তু একটা কথা বলতে আমি খুব আহত হতাম যে বাপের পয়সা আছে, লেখক হয়েছেন। লেখার ক্ষেত্রে আমি আমার জীবনকে যেভাবে এখানে তুলে ধরেছি, সেটা নিয়েও যখন আমি গেলাম যে একটা ভালো সুযোগ নিয়ে, যিনি আমাকে সহযোগিতা করেছেন তার কাছে কৃতজ্ঞ, মাননীয় রতন দাস, বিবেকানন্দ গবেষক,
তারই সহযোগিতায় আমি গিয়েছিলাম অন্নপূর্ণা পাবলিকেশনে। কিন্তু ছোট্ট করে বলতে বাধ্য হচ্ছে, সেখানেও কিন্তু আমাকে আর্থিক ইনভেস্টমেন্ট করতে হয়েছে। করে আমি গর্বিত যে নামটা রতন দাসই দিয়েছেন এই গল্পের বইটার নাম, এই যাদের কথা কেউ বলে না। পৃথ্বীরাজ সেন, তার হাত দিয়েই কিন্তু এই বইটা মানে মোড়ক উন্মোচন হয়েছে। এটাও আমি গর্বিত। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যাদের কথা কেউ বলেনার দলে কবি সুখেন মণ্ডল রয়েছেন বলে অনেকে মনে করেন, কিন্তু আমরা এই মানুষটির যন্ত্রণার কথা সকলকে জানানোর জন্যই প্রতিবেদনটি নিবেদন করছি। যে মানুষটির প্রতিভা ও প্রাজ্ঞতা অবহেলিত হয়ে এসেছে এতদিন, স্রেফ আর্থিক সংকট ও দারিদ্রতা তাকে যোগ্য সম্মান থেকে বঞ্চিত করেছে। ব্যক্তিগত মহলে শোনা গিয়েছে যে আপনি প্রায় না খেয়েই থাকেন। একেবারে সত্যি কথা। এই যে কষ্ট না খেয়েও আপনি যে পত্রিকাটা করছেন, কেন করছেন? এইটা আমার হৃদয়। আর হৃদয়কে যদি সচল না রাখতে পারি তাহলে আমি বাঁচবো কী করে? আমি ওটাকে হৃদয় ভেবেই কিন্তু আমার এই সাহসিকতা কাজ করে। এর মধ্যে আমি দু একজন কবিকে জানি, যেরকম একজন বিনয় মজুমদার, যিনি শেষ জীবনে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে কাটিয়েছেন। তখন মানুষ ওনাকে ব্যঙ্গ করতো। তখন উনি কিন্তু ওই নিজের চায়ের দোকানে চাটা কেনার পয়সা গুনতে গুনতে গুজগুজ করে বলতেন যে একদিন তোরা আমাকে খুঁজবি। এও আমাকে ইন্সপায়ার করে, আমাকে উৎসাহ দেয় এই বিনয় মজুমদারের সাহিত্য প্রেমটা। তো সেই ক্ষেত্রে আমারও ঠিক সেই এক কথা, আমি অভাবে থাকি, কিন্তু সাহিত্য যদি আমার সঙ্গে থাকে আমার খাওয়া দাওয়া ঘুম সবই হারিয়ে যায়। অর্থনৈতিক দিক দিয়ে খুব চাপে আছি। আমি জানি না ভগবান আমাকে এইভাবে ইচ্ছা করে রেখেছেন কিনা। যদি আমাকে কিছু সুযোগ করে দিতেন, আরও মনে হয় আমি আমার যে চিন্তা চাহিদা আছে পত্রিকার জগতে আরও নিজেকে পরিব্রাতি করতে পারতাম। কবি লিখেছেন, মানুষ হওয়া তো ম্যাজিক নয়, যে জাদুকাঠি ঘুরিয়ে কিলি কিলি কে বললেই হওয়া যায়, তবুও চেষ্টা করি। ভয়ঙ্কর মাকড়সার জাল ভেদ করে আকাশের দিকে দু হাত বাড়িয়ে নতুন সকালকে বলতে, আমি এখন মানুষের মতো মানুষ, কিন্তু বলতে পারি কই। এই যে আপনার ঘরে এত কবি সাহিত্যিকের ছবি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জীবনের এত সময় পার করে এসেও এত দুঃখ কষ্টের মধ্যে আপনি রয়েছেন, কখনো কি মনে হয়েছে যে এনারা আছেন বলে আপনি অনেক কিছু ভুলতে পারছেন? কারণ এদেরকে না দেখতে পেলে আজকালকার যে যুব সমাজ এই যে ভুলটা করছে, তাদের বাবা মার মানে দায়িত্ব সচেতনতার অভাবের জন্য সমাজটা যে অধঃপতনে চলে যাচ্ছে, আমি জানি না ভবিষ্যৎ আমাদের কি দেখতে হবে। কিন্তু তবু আমি বলবো যে এই বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল আমাদের সাহিত্য শিল্প জগতে যা দেয়, সেটাকে যদি আমরা নিতে পারি, ওদেরকে যদি পড়তে পারি, ওদেরকে যদি জানতে পারি, ওদেরকে তাকিয়ে থেকে কিছু উৎসাহ পাই, তাহলে বলবো যে আমি আমার সারা জীবন আমার হৃদয়ে থাক রবীন্দ্রনাথ আর অন্তরে নজরুল। যে সময়টা আপনি কবিতা লিখেছেন বা এখন প্রজন্মকে আপনি উৎসাহিত করছেন, নিজেও লিখছেন, পরিবর্তন কি দেখছেন? একটা জিনিস, আমি যখন সাহিত্যটা নিজের দায়িত্বে শুরু করলাম, তখন যে উৎসাহটা পেয়েছিলাম যুব সমাজ, এবং সবথেকে বড় কথা আমি একেবারে আনকরা যারা এই আমার ছোট্ট দপ্তরে ঢুকতেও সাহস পেত না, খুব গ্রাস রুটের চাকরি করা মানুষ, কেউ শিডিউল ট্রাইব, এরকম ধরনের মানুষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ডেকে ডেকে আমার মনে হতো যেন যে না, এদের অন্তত সাহিত্য অঙ্গনে যুক্ত করি। এবং সেই সূত্রে তাদেরকে উৎসাহ দিয়ে আমি আজও পর্যন্ত 15 বছর পার হয়ে গেল, নতুন নতুন লেখক তৈরি করার আগ্রহটা আমার আছে। এবং এই সব গ্রাসরুটের মানুষগুলো আমার ভালোবাসায়, আমার শিক্ষায়, আমার সহযোগিতায় এরা অনেক মঞ্চে উঠেছে, এরা পুরস্কার পেয়েছে। এমন কোনো উদাহরণ আছে যে যে কোনোদিন কলম ধরেনি বা লেখার স্পৃহা জন্মেছে কিন্তু লিখতে পারেনি, তাকে আপনি তুলে এনেছেন? অনেক আছে, মানে দৃষ্টান্ত আমি তার মধ্যে বিশেষ করে একটা নাম আসে নারায়ণ সর্দার, ভাতৃপ্রতিম। সে আমার মানে বলা যায় ছায়া সঙ্গী হয়ে গেছে। এই মানুষটা রাজমিস্ত্রির কাজ করত, এই সাহিত্যটাই তো দূর থেকে দেখতো, একটু পড়তে ভালোবাসতো, একটু পড়ালেখা করেছে, কলেজ পর্যন্ত গেছে, কলেজের গণ্ডিতে গেছে, কিন্তু এই জগতে ঢুকবো এই স্পৃহা তার কোনোদিন কাজ করেনি। এখন আর নারায়ণ সর্দারকে বিশেষ বলতে হয় না, ওর কলম থেকে ছন্দ কবিতাই বেশি আসে। রমিতা তাঁর একমাত্র কন্যার নাম। আজকের প্রমিতার নামকরণও তিনি করেছেন কন্যার নামে।
সুখেন মণ্ডল এ যাবৎ বই লিখেছেন ৯টি। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ২০টি বই। আমি খুব গর্বিত আমাদের বিভিন্ন মানুষের সান্নিধ্য আসতে পেরেছি। প্রতুল মুখোপাধ্যায় একেবারে ঘরোয়াভাবে, অরুণ মুখোপাধ্যায়, নমস্য সব মানুষ, পৃথ্বীরাজ সেন, কবি কৃষ্ণা বসু, আর রতন দাস, রণদেব ভট্টাচার্য, হিমাংশু কীর্তনিয়া, খুব মনে পড়ে গেল এই মানুষটার নাম, যিনি সাহিত্য অঙ্গনে নিজেকে একেবারে সঁপে দিয়ে মাথায় একটা টুপি পরে আর সাইকেল নিয়ে তারা বিরাটি ঘুরে বেড়াতেন দিনের পর দিন। এই লোকটার সঙ্গে আমি এখানে এসেছি ১৭ বছর, কিন্তু আমি সৌভাগ্যবান আলাপ হয়েছে প্রায় ২২-২৩ বছর আগে। তারপর থেকে সেই মানুষটা দুর্ভাগ্যবশত আজকে আমাদের সঙ্গে নেই। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। সেই মানুষটা যতদিন বেঁচে ছিলেন একটা সুন্দর হার্দিক মানে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা কিন্তু আবদ্ধ ছিলাম। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর উপহার হিসেবে আমরা আগে ভাবতাম পেন আর বই, যেটা পেয়ে লোকে আনন্দ পেয়েছে, যেটা দিয়ে লোকে আনন্দ পেত। সেখানে এখন দেখছি আমাদের সাহিত্য অঙ্গনের লোকেরাও সে পেন বই উপহার দেওয়ার থেকে নিজেদের বঞ্চিত করে ফেলছে। এটা আমি তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা যে কোনো অনুষ্ঠানে বই পেন উপহার দিন। আমি চাই যে এই সাহিত্য অঙ্গনটাকে আরও ভালোভাবে মেলে ধরার জন্যে আমাদের বর্তমান সরকারকেও আমি অনুরোধ করব আপনার এই চ্যানেল মাধ্যমে, যে এই যে ছোট ছোট লিটল ম্যাগাজিনের যে ঘরগুলো আছে, যারা একদম স্বার্থ ত্যাগ করে নিজেদের শেষ করে ফেলছে, কিন্তু তারা সেরকম কিছু পাচ্ছে না, তবুও তারা থামছে না, তারা লড়ে যাচ্ছে। আমি গর্ব করে বলি তাদের মধ্যে আমি একজন। তো এইসব মানুষদের দিকে যদি একটু তাকায়, মানে আর্থিক এই সাহিত্য অঙ্গনকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে, তাহলে আর একটু ভালো হয়। কবি সমাজই বোধহয় এমন, দারিদ্রতার মধ্য থেকে উঠে আসা যন্ত্রণা, প্রেমের রসে মজে থাকা জীবন স্পন্দন, সামাজিক শোষণ যন্ত্রের শব্দে নির্মিত প্রতিবাদী অক্ষরগুলি কবি সুখেন মণ্ডল যাপন করে চলেছেন। দেশের বহু কবির মতো তিনিও সমগোত্রীয়, অর্থাৎ যাদের কথা কেউ বলে না, কিন্তু তিনি বলেন। জোর করে স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, বাঁচিয়ে রাখার স্বপ্ন। কে যেন কানের কাছে বলে, চারিদিকে পতন আসছে, পতন। হয়তো এরপর চারিদিকে নতুন করে পতন হবে। কেউ শোনে, কেউ শোনে না। কবি ঘরে বসে তিনি সেই সমস্ত বধিরদের উদ্দেশ্যে বলে ওঠেন, ও মশাই, শুনছেন? PM Star 24-এ পিন্টু মাইতির প্রতিবেদন, বিরাটি।